আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, বাসায় আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। আজকে আমি আমার অনলাইনের ক্লাস যে পার্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের বিশেষ করে দশম শ্রেণীর যারা 2022 সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে। তারা তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে আমি একটা পার্ট নিয়েছি। আশা করি তোমরা আমার পার্টটা মনোযোগ দিয়ে শুনবে। আমি হুমায়রা সিদ্দিক পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাহলে আমি আমার পাঠ শুরু করি। আজকে আমার যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের যে পাঠটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে নিম গাছ, লিখেছেন বলক ফুল। তোমরা জানো বলক ফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় 1899 সালের 19 জুলাই জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1979 সালের 9 ফেব্রুয়ারি। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? পূর্ণিয়ার আর বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন আমরা জানি 1979 সালের 9 ফেব্রুয়ারি। 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতা। তাহলে তার জন্ম, মৃত্যু কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেছে তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা এখন নিম গাছ সম্পর্কে একটু জানবো। নিম গাছ তোমরা দেখেছ এবং নিম গাছের যে উপকারিতা সে সম্পর্ক শিক্ষার্থীরা তোমরা অন্তত কিছু হলেও জানো। আমরা এখন সে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। এটা মূলত একটা প্রতীকী গল্প নিম গাছের। এটা একটা সুন্দর একটা লেখক নিম গাছ দিয়ে খুব সুন্দরভাবে তোমাদের সামনে যে নিম গাছের যে প্রতীকী হিসাবে নিম গাছকে কিসের সাথে তিনি তুলনা করেছেন। তার আমরা একটু আগে গল্পটা বা আমার যে পাঠের যে অংশটা সেটা আমি একটু পড়ব। কেউ ছালটা নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, ঘুষ দাঁত হাজার চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কেউ ছালটা ছড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, অর্থাৎ যে ছাল মানে যে পাকল নিম গাছের সেটা তারা সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, কি করবে? খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। অর্থাৎ আমরা জানি যে নিমের যে পাতা বা পাকল আমাদের যে চুলকানি হয় সেখানে লাগালে যে উপকারটা হয় সেটাই মূলত এখানে অর্থাৎ লেখক বুঝিয়েছেন যে এটা চর্ম রোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। অর্থাৎ আমাদের যে পেটের যে পীড়া বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেটা আমরা এটা থেকে উপকৃত হতে পারি। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসার পঞ্চমুখ। তাইলে এই যে নিমের যে ছাল বা পাতা এগুলো দিয়ে কবিরাজরা বিভিন্ন ঔষধ তৈরি করেন। বিশেষ করে আমাদের যে আমাদের যদি কোনো সমস্যা আর যে সমাধানগুলো আমরা এই নিম গাছের পাতা ছাল বাকল থেকে আমরা পেতে পারি। এরপরে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো কেটো না। অর্থাৎ একটা গাছ দেখলে সবাই খুশি হয়। তাদের নিমের যে গাছটা এটা যে উপকার সবাই জানে, কিন্তু এটার যে উপকার আমরা ভোগ করতে প্রস্তুত, এই কারণে বলা হয়েছে যে এটা কেটো না। কিন্তু কি বলা হয়েছে? কাটে না কিন্তু যত্ন করে না, কাটবে না, কিন্তু এর যে ফল বা ফুল যে
যে যে যে উপকারটা সেটা আমরা পাচ্ছি, কিন্তু এটা যে প্রকৃত যত্ন সেটা আমরা করি না। আবর্জনা জমে এসে চারদিকে, সান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল গাছটির দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলের বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে যায়। কবিরাজ নয়, কবি। তাইলে কি বোঝা গেছে? যে মুগ্ধ দৃষ্টিতে গাছের দিকে কে চেয়ে রয়েছে? কবি। তিনি যেভাবে এটাকে মানে উপলব্ধি করেছেন, তিনি সেটাকে বর্ণনা করেছেন যে এটা এত সৌন্দর্য গাছ, এর যে সৌন্দর্যটাকে সৌন্দর্য দেখে তিনি এত মুগ্ধ হয়েছেন যে তিনি অত্যন্ত আবেগ কণ্ঠে কিভাবে এটাকে তোমাদের সামনে তুলে ধরেছেন। দেখো, নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সাথে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। তাহলে এতক্ষণ আমরা জানতে পারলাম যে নিম গাছের যে বর্ণনা এবং নিম গাছের যে সৌন্দর্য, সেটাকে কবি বা কিভাবে তিনি এটা মানে উপলব্ধি করেছেন এবং এর সৌন্দর্য দেখে তিনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি কিভাবে এটাকে উপস্থাপন করেছেন। এবং নিম গাছকে তিনি বলেছেন যে নিম গাছের ইচ্ছে হচ্ছে যে লোকটার সাথে চলে যেতে। তিনি এভাবে আমাদেরকে বোঝাতে চেষ্টা। কিন্তু আমরা যখন এই গল্পের যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে অত্যন্ত সুন্দরভাবে লেখক যে জিনিসটা উপস্থাপন করেছেন, যে ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। অর্থাৎ তিনি কিভাবে এটাকে উপস্থাপন করেছেন। দেখো, যে বাড়ির লক্ষ্মী বউটার সাথে তিনি তার এই নিম গাছকে তুলনা করেছেন। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে লেখক নিম গাছের প্রতীকের মাধ্যমে একজন গৃহকর্মা নিপুণা বধূর জীবন বাস্তবতা তিনি এখানে তুলে ধরেছেন। তাহলে তোমরা বুঝতে পেরেছ, নিম গাছকে তিনি অত্যন্ত সুন্দরভাবে একটা ছোট ম্যাজিক লাইন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নিম গাছ আমাদের কতটা উপকার। এবং একটা ঘরের লক্ষ্মী বউয়ের সাথে তিনি তার এই কবিতার যে প্রতীকী যে গল্প বা যে কবি যেভাবে উপস্থাপন করেছেন তার এই লেখার মাধ্যমে, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে একটা খুব সুন্দরভাবে অল্প কথা তিনি বুঝিয়ে দিয়েছেন। সংসারে একজন নিপুণা লক্ষ্মী বউ সে কোনোভাবে সংসার মায়া ত্যাগ করে এই সংসার ছেড়ে যেতে চায় না। ঠিক নিম গাছকে উদ্দেশ্য করে তিনি তার এই কথাগুলো লিখেছেন। তাহলে আমরা এখান থেকে যেমন আমরা এই কবিতায় আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, আমরা যেমন দেখো এখানে একটা কথা হচ্ছে কেউ ছাল মানে কি? বাকল। অর্থাৎ আমরা জানি যে নিম গাছের বাকল, ছাল এবং যে বাকল দিয়ে কিভাবে মানুষ পিষে এবং বা এটাকে সিদ্ধ করে কিভাবে সে তার চুলকানিতে ব্যবহার বা বিভিন্ন অনেকে পাতাগুলোকে গরম করে অর্থাৎ ভেজে কিভাবে খায়, এগুলো আমরা এখানে পেয়েছি। আমাদের এই প্রতীকী গল্পে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা এটুকু জায়গা থেকে মোটামুটি বুঝতে পেরেছি কবিতা সম্পর্কে। এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব এর মূল কাহিনীটি এবং এর উৎসটা কোত্থেকে। এর উৎসটা বলাচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল অর্থাৎ অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছের গল্প। আবারও বলতেছি, এটা কি নিম গাছ গল্পটি বলাচাঁদ মুখোপাধ্যায়ের 1907 সালে প্রকাশিত অদৃশ্য লোক গ্রন্থ থেকে মূলত এটা নেওয়া হয়েছে। তাহলে এরপরে আমরা দেখি নিম গাছ
যত্নহীনভাবে, আমরা মূল ভাবটা একটু পড়তে চেষ্টা করি, যে নিম গাছ যত্নহীনভাবে বাড়ির পিছনে আবর্জনা স্তূপে বেড়ে উঠেছে। এই গাছের ছাল, এই গাছের ছাল, পাতা, ডাল সবই উপকারী। নিমের হাওয়া স্বাস্থ্যকর। নানা রকম কবিরাজি ঔষধ তৈরিতে নিমের জুড়ি নেই, তবু কেউ যত্ন নেয় না এই গাছের। একদিন এক কবি এসে এই গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। গাছের ইচ্ছে হওয়া অকৃত্রিমের বধূর সঙ্গে চলে যেতে, কিন্তু ততদিন মাটির অনেক গভীরে চলে গেছে তার শিকড়। গাছটির এই বাস্তবতার সাথে মিলে যায় সংসারের জন্য আবদ্ধ একটি লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতা। নিম গাছ যেমন নানা উপকার আসে, অথচ কেউ এর যত্ন নেয় না, গৃহকর্মা নিপুণা বউটিরও একই দশা। সহকর্মী মানুষের আহ্বানে সাড়া দেওয়া তার পক্ষে অসম্ভব। তাইলে কি বলা হয়েছে, লেখক খুব সুন্দরভাবে, সুন্দর কথায়, অল্প কথায় তিনি যেভাবে আমাদের সামনে একটা লক্ষ্মী প্রভা নিপুণা বউকে নিম গাছের সাথে তুলনা করে তার এই গল্পে তিনি উপস্থাপন করেছেন। আমরা এরপরে যাব যে এই কবিতা বা এই প্রতীকী গল্পে তিনি কিভাবে তার কোন বিষয়গুলোকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখিয়েছেন। কি গুরুত্ব দেখিয়েছেন আমরা এই গল্পে দেখি। তিনি কি কি সম্পর্কে আলোচনা করেছেন, নিম গাছ ও অর্থাৎ এই গল্প আমরা কার সম্পর্কে আলোচনা পেয়েছি, নিম গাছ সম্পর্কে, কবি সম্পর্কে এবং গৃহবধূ সম্পর্কে। এই তিনটে বিষয় মূলত আমরা এখানে পেয়েছি। কিন্তু আমরা লেখক কি বলেছেন, যে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন, যে নিম গাছের নানা উপকারী দিক সম্পর্কে তাহলে তিনি কি পেয়েছে, প্রথমত তিনি কি পেরেছেন, দেখিয়েছেন যে নিম গাছ আমাদের যে উপকার করে, যে উপকার করা, এত উপকার করা সত্ত্বেও আমরা এর যে সঠিক যে যত্নটা হওয়ার কথা সেটা আমরা করি না। এছাড়া তিনি যে নিম গাছ আমাদের কি কি উপকার করে এবং কবিরাজরা কেন এই নিম গাছের এর যে পঞ্চমুখ, এটা তিনি সুন্দরভাবে তার কবিতা, তার এই গল্পে তুলে ধরেছেন। এরপরে আমরা দেখব বৃক্ষের প্রতি মানুষের এই যে বৃক্ষের প্রতি যে স্বার্থপরতা, এখানে কি বোঝানো হয়েছে, এখানে কবি বলতে চেয়েছেন বা লেখক বলতে চেয়েছেন যে এই যে স্বার্থপরতা, মানুষ মানে এত উপকার করা সত্ত্বেও আমরা এটাকে সঠিকভাবে যত্ন করি না। এবং এর গাছের গোড়ায় আমরা যেভাবে দেখি ময়লা আবর্জনা স্তূপ পড়ে আছে, এগুলোর যে সঠিক যে যত্ন নেওয়া সেটা যত্ন হচ্ছে না। তাহলে আমরা দেখি গাছ আমাদের ফল ফুল, আমরা গাছ থেকে মানে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গুলো গাছ গ্রহণ করে। এইভাবে এত কিছু করার পরেও আমরা গাছের যে সত্যিকার যে পরিচর্যা বা যত্ন নেওয়া সেগুলো আমরা করি না। আমরা ফল ভোগ করি, কিন্তু আমরা এর যে সত্যিকার ভাবে এর পরিচর্যা করা সেটা আমরা কখনো চেষ্টা করি না। এরপরে বৃক্ষের প্রতি তাহলে আমরা আরেকটা জিনিস পেয়েছি, যে বৃক্ষের প্রতি লেখকের যে ধরনের মমত্ববোধ তিনি খুব সুন্দরভাবে লিখেছেন, যে তিনি মুগ্ধ দৃষ্টিতে যে রয়েছেন গাছের দিকে, বা গাছের যে ফুলের যে সৌন্দর্যগুলো তিনি দেখতে পেয়েছেন, এটাকে তিনি অত্যন্ত মুগ্ধ সহকারে
এটা অবলোকন করেছেন এবং আমাদের সামনে বলেছেন যে তো আবেগ কণ্ঠে তিনি বলতে চেয়েছেন যে গাছটার ইচ্ছে করছে তার সাথে চলে যেতে। এটা এই কথাগুলো মূলত যে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে নিলেন। হঠাৎ একদিন এক লোক এসে এই লোকটা হচ্ছে মূলত কবি। এরপর হচ্ছে বাংলার গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার তাহলে আরেকটা তিনি দেখিয়েছেন যে বাংলার নিপুণার লক্ষ্মী বউটার যে বাস্তবতা, অর্থাৎ বাস্তব যে বাস্তবতার যে সম্মুখীন আমরা হচ্ছি প্রতিনিয়ত। অর্থাৎ একটা বাড়ির যে বউটা সে সকাল সন্ধ্যা যেভাবে পরিশ্রম করে স্বামী সন্তান সকলের জন্য, সে সত্যিকার ভাবে যে যত্নটা হওয়া দরকার আসলে সে সত্যিকার অর্থে সে যত্নটা সে পাচ্ছে না। তাইলে আমরা লেখক অত্যন্ত সুন্দরভাবে অল্প কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন এবং একটা ম্যাজিক লাইনের মাধ্যমে তিনি তার এই কবিতার সারমর্মটা বোঝাতে চেষ্টা করেছেন এই নিম গাছকে একটি প্রতীকী হিসেবে দাঁড় করিয়ে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আমার এই যে কথাগুলো, এগুলো বিশেষ করে আমি আবার বলতেছি, আমার এই নিম গাছ গল্পের আমরা কোন কোন বিষয়টা পেয়েছি, বিশেষ করে নিম গাছ, কবি এবং গৃহবধূ, এই তিনটা বিষয় সম্পর্কে আমরা এই গল্পে পেয়েছি। এছাড়াও এই গল্প আমরা কি কি দেখতে পেয়েছি, জানি নিম গাছ একটি প্রতীকী গল্প, নিম গাছ নানা উপকারী যে দিকগুলো সেটা আমরা এই গল্পে পেয়েছি। এছাড়া বৃক্ষের প্রতি যে মানুষের স্বার্থপরতা সে সম্পর্কে এবং বৃক্ষের প্রতি লেখকের যে মমত্ববোধ এই জিনিসগুলো এই নিম গাছ গল্পে ফুটে উঠেছে। এছাড়া বাংলার নিপুণা লক্ষ্মী বউটার যে জীবন বাস্তবতা মূলত এই গল্পে ফুটে উঠেছে। আমি আশা করি তোমাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্যই এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। কারণ আমরা একটা গল্প পড়ি বা বুঝি, কিন্তু এর মূল কথাগুলো আমরা বুঝতে চেষ্টা করি না। যদি আমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝি, আমরা যে কোনো ভাবে আমাদের যে কোনো প্রশ্ন আসলে আমরা সেগুলো উপস্থাপন করতে পারবো এবং প্রয়োগ করতে পারবো। তাহলে এখন দেখো আমি আবারও বলছি, আমাদের এই নিম গাছটা লিখেছেন বনফুল। বনফুলের পুরো নাম হচ্ছে, প্রকৃত নাম হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়। এছাড়া তার জন্ম 1899 সালের 19শে জুলাই। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে। এরপরে তিনি মৃত্যুবরণ করেন 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন গল্প গ্রন্থ লিখেছেন আমাদের জন্য এবং তিনি ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু প্রথমে যে তার জীবনটা শুরু হয় সেটা কিন্তু তিনি একজন চিকিৎসক হিসেবে তিনি প্রথম তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন সাহিত্যে মনোনিবেশ করেন। সাহিত্যের প্রথম যে সাহিত্যের তিনি একটা শনিবারের চিঠিতে, অর্থাৎ তিনি একটা পত্রিকায় ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখে সাহিত্য অঙ্গনে বিশেষভাবে তিনি সাড়া জাগিয়েছেন। এরপর একের পর এক তিনি বিভিন্ন ধরনের গল্পগ্রন্থ, উপন্যাস এগুলো লিখে আমাদের কাছে অত্যন্ত একজন কবি হিসেবে, সাহিত্যিক হিসাবে পদার্পণ করেছেন। এছাড়া তিনি তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়। তাই আমরা কি দেখেছি, তার বিভিন্ন বইগুলো আলোচনা করেছি এবং তাকে কি খ্যাতি দেওয়া হয়, পদ্মভূষণ উপাধি তিনি লাভ করেন। এইভাবে আমরা মূলত গল্পটা বুঝতে পেরেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝতে চেষ্টা করবে। আশা করি তোমরা আবার বোঝাতে চেষ্টা করছি কবিতার মূল ভাবটা এবং কবিতার বা এই যে একটা প্রতীকী গল্প,
যে কবি কি বোঝাতে চেয়েছেন। এটা একটা গল্পের কবিতার মতো করে যে তিনি যে একটা গল্প তৈরি করেছেন। আশা করি তোমরা কবিতাটার সারমর্ম বুঝতে পারলে নিজেরা যে কোনো কিছু প্রয়োগ করতে পারবে। আমাদের যে 4টা পদ্ধতিতে আমরা বর্তমানে যে সৃজনশীল পদ্ধতিতে বিশেষ করে জ্ঞান অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা বিচার বিশ্লেষণ করতে গেলে হয়তো অনেক কিছু আমরা বুঝি কিন্তু প্রয়োগ করতে পারি না। কিন্তু তোমরা আমার এই ক্লাসটা যখন মনোযোগ দিয়ে দেখবে বা শুনতে চেষ্টা করবে, আশা করি তোমাদের বাসায় বসে পড়া হয়ে যাবে। আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, লেখাপড়া করবে এবং মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসগুলো দেখবে। প্রত্যেকের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার এই ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।